ডিয়ার ইয়াংস্টার্স, কেমন আছো তোমরা? আজকে আমরা একটা কম্পিটিটিভ এক্সাম, যেটার নাম তোমরা জানো। অনেক সময় ভয় হয় যে আল্লাহ, এটার উপর আমার বিদেশ যাওয়া, এটার উপর আমার স্কলারশিপ, অথবা যারা সিনিয়ররা আছেন এটার উপর আমার মাইগ্রেশনটা ডিপেন্ড করে। আজকে সেই জিনিসটা আইএলস, এবং এই আইএলসের একটা ইম্পর্টেন্ট পার্ট আইএলস স্পিকিং নিয়ে আমরা কথা বলবো। আমাদের আজকের টপিক 5 টিপস ফর আইএলস স্পিকিং। আসলে 5 কেন, 50 টিপস দিয়েও কাজ হবে না যদি না আপনি প্র্যাকটিস করেন। আবার এই 5টা টিপসেও হতে পারে আপনি অনেক ভালো স্কোর পেতে পারেন। যাদের টার্গেট 7 বা 7+, 8 বা 9 আউট অফ 9ও হতে পারে। 9 আউট অফ 9-এর আসলে কোনো টিপস নেই, এটা পুরোটাই লাক এবং পুরোটা আপনার ইংলিশ এফিসিয়েন্সি এবং ফাউন্ডেশনের উপর ডিপেন্ড করে যে আপনি 9 পাবেন কিনা। তবে যাদের টার্গেটটা 7+, তারা আজকের এই ভিডিও লেসনটা দেখেও যদি প্র্যাকটিস করেন জাস্ট 40টা টপিক, যে 40টা টপিক আপনি সাবমিট দ্য প্রেজেন্টারের লিস্টটা পেয়ে যাবেন ফেসবুক পেজে, এই টপিকগুলো যদি আপনি জাস্ট প্র্যাকটিস করেন ইনশাল্লাহ 7 to 7+ পাওয়া সম্ভব। প্রথমে একটু দেখে নিই আইএলস স্পিকিংয়ের 3টে ফেজ, ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3। ফেজ 1-এ জেনারেল কোয়েশ্চেন্স আসে, সেটা হতে পারে 5টা থেকে 8টা কোয়েশ্চেন। কোনো সময় দেখা যায় যে দুটো থিমের উপরে 4টা 8টা কোয়েশ্চেন এসেছে। তো আমরা কোয়েশ্চেনগুলো আনসার করার সময় অহেতুক কোনো কথা বলবো না। ফেজ 1-এর আনসারগুলো দেওয়ার সময় আমরা টু দ্য পয়েন্ট আনসার দেবো। আমরা শিখেছিলাম না এরিয়া মেথড, এই এরিয়া মেথডের এরিয়া পুরোটা না, জাস্ট টু দ্য পয়েন্টের জন্য হয় এর সাথে আর অথবা অ্যাডিশনাল ইনফরমেশন কোন একটা ইউজ করতে হবে। এবং জেনারেল কোয়েশ্চেন্সগুলো করার সময় আমরা লিঙ্কার্স ইউজ করবো। লিঙ্কার্সের লিস্টটা আপনারা সাবমিট দ্য প্রেজেন্টার পেজে পাবেন, লাইক অবভিয়াসলি, রিয়েলি, ট্রুলি স্পিকিং, ফ্র্যাঙ্কলি স্পিকিং, বিসাইডস, মোরওভার, ফার্দারমোর, হাউএভার, is practically noted that truly speaking, practically speaking, এরকম অনেক ডিসক্লোজ মার্কার আপনারা ইউজ করতে পারেন জাস্ট অডিয়েন্স যে ইন্টারভিউ শুনছে তাকে বোঝানোর জন্য। প্লাস আমরা এই জায়গাটায় যখন আমরা আনসার দিতে যাব, বি ভেরি ক্লিয়ার অ্যান্ড কম্প্রিহেন্সিবল, বিকজ মর্নিং শোজ দ্য ডে। যদি আপনার প্রথম দিকেই আপনার নার্ভাসনেস চলে আসে বা প্রথম দিকে যদি আপনাকে দেখে বোঝা যায় যে আপনি কনফিডেন্ট না, তাহলে কিন্তু এক্সামিনার আপনাকে অলরেডি মার্কিংটা ওইভাবে করবে। আর একটা আমাদের মিথ আছে যে তারা মনে হয় আমাদেরকে 1 থেকে মার্কিং করা শুরু করে। না, মার্কিংটা আপনাকে 9, তারা 9 দেওয়ার জন্য অপেক্ষা করে। আপনি যা যা ভুল করেন তার জন্য মার্কটা কমে। 4টা জিনিসের উপর আপনাকে কি করা হয়, জাজ করা হয়। নাম্বার 1 হচ্ছে রেলেভেন্সি, যে আপনি কতটা রেলিভেন্ট আনসার দিচ্ছেন। এখানে ফেজ 1-এর জেনারেল কোয়েশ্চেন্সের আনসারগুলো কতটা রেলিভেন্টলি দিচ্ছেন, প্রত্যেকটারই আপনি কত রেলিভেন্টলি যাচ্ছেন। রেলিভেন্সিটা খুব ইম্পর্ট্যান্ট। নাম্বার 2 হচ্ছে সেটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, আপনার ভোকাবুলারি রেঞ্জ, আপনার প্রেজেন্টেশন, ওয়ে অফ টকিং, সেন্টেন্স স্ট্রাকচার, এটা খুব ইম্পর্ট্যান্ট। থার্ড হচ্ছে আপনার ফ্লুয়েন্সি অ্যান্ড প্রনাউন্সিয়েশন, যে আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারছেন কিনা এবং আপনার উচ্চারণটা ব্রিটিশ আমেরিকান হতে হবে না, স্ট্যান্ডার্ড কিনা, যেটা শুনে বোঝা যায় এবং স্পষ্ট এবং স্ট্যান্ডার্ড, এটা মাথায় রাখতে হবে। লাস্ট বাট নট লিস্ট যে জিনিসটা তারা দেখে সেটা হচ্ছে অ্যাকুরেসি। অ্যাকুরেসি মানে গ্রামাটিক্যাল অ্যাকুরেসি, সেটা ফেজ 1-এই হোক, 2-তে হোক বা 3-তে হোক, আপনার বাক্যগুলো গ্রামাটিক্যালি কারেক্ট কিনা, এটা খুব ইম্পর্ট্যান্ট। তো ফেজ 1-এর ভিতরে আমাদের যে কোয়েশ্চেনগুলো করা হবে, লাইক ফেজ 1-এর কোয়েশ্চেন হচ্ছে এরকম, হোয়াট টাইপ অফ ফ্যামিলি ডু ইউ বিলং টু? তখন আমরা বললাম আই এম ফ্রম আ নিউক্লিয়ার ফ্যামিলি কনসিস্টিং অফ 6 মেম্বার্স, they are my parents, me, myself and my siblings. শেষ, এর বেশি বড় করা যাবে না। কিন্তু ফেজ 1 আর ফেজ 3-এর মধ্যে পার্থক্যটা কি? ফেজ 3টা হচ্ছে 2-ওয়ে ডিসকাশনস, মানে ফেজ 2-তে আপনাকে একটা টপিক দিবে, সেই টপিকের উপরে বেস করে ফেজ 3-তে কিছু কোয়েশ্চেন করবে। যদি আপনার টপিকটা ছিল ধরেন ফ্যামিলি, তখন ফেজ 3-তে তারা কোয়েশ্চেন করলো, ডু ইউ থিঙ্ক নিউক্লিয়ার ফ্যামিলি ইজ বেটার দ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি? তখন কিন্তু ওই জায়গাটা আপনাকে কোয়েশ্চেনের দ্বিগুণ আনসার দিতে হবে, বাট ফেজ 3-তে আপনাকে আনসার দিতে হবে 3 থেকে 4 গুণ। মানে আপনাকে একটু বড় করার ট্রাই করতে হবে, এরিয়া পুরোটাই এখানে প্রয়োগ করতে হবে। যে obviously I do think so, nuclear family is important than extended family. First of all, in a nuclear family we get much more time to do our private works. For example, blah blah blah, যেগুলো আপনি করেন সেটা বললেন। In an extended family there are a lot of people, it's very tough to show up my personal interest to others. Besides, my parents can give me more time in a nuclear family rather than extended family. এরকম কারণ বলে 3-4টা কারণ বলে একটু বড় করলেন 2-ওয়ে ডিসকাশনসটা। এটা 2-ওয়ে ডিসকাশনস আপনাকে 3 থেকে 5টা কোয়েশ্চেন করবে এই টপিকের উপরে। যখন 3 থেকে 5টা কোয়েশ্চেন্স করতেছে, আপনি স্যার মানে ইন্টারভিউ যে তার সাথে ডিসকাশন তো চলে যাচ্ছেন, এমনভাবে একটু বড়, আপনার মতামত প্রকাশের অধিকার থাকবে সেখানে, এবং বাক্যগুলো যেন অবশ্যই গ্রামাটিক্যালি কারেক্ট হয় এবং আনসারটা একটু বড় হয়। টপিক কার্ড, আমরা অনেক সময় টপিকের
জন্য 1 মিনিট টাইম দেয়, যে বলে না ইউ হ্যাভ আ মিনিট টু মেক নোটস অ্যান্ড ইউ হ্যাভ টু টক 1 to 2 মিনিট রিগার্ডিং দিস টপিক। 1 to 2 মিনিটস মানে হচ্ছে 2 মিনিট আপনি বলার ট্রাই করতে হবে। এখন আপনি একটু বাসায় প্র্যাকটিস করেন, রিহার্সাল করেন, 2 মিনিট আপনি কতগুলো বাক্য বলতে পারেন? 30টা 40টা খুব কুইক স্পিকার হলে। আর যদি মোটামুটি আপনি ফ্লুয়েন্ট থাকেন 30 থেকে 35টা। এই 35টা বাক্য বলার জন্য আপনার কতগুলো পয়েন্ট লাগবে? আপনি জাস্ট ওই টপিক কার্ডে যে জায়গাটা আছে সে জায়গায় আপনি নোটস নিয়ে নেন, এবং নোটসগুলো অবশ্যই পয়েন্ট আকারে নেবেন, বাক্য না। অনেকে বাক্য লিখে ফেলে প্যারাগ্রাফের মতো। আচ্ছা, বাক্য লিখলে আপনি 4-5টা বাক্যই লিখতে পারবেন সর্বোচ্চ 10 সেকেন্ডে বা 15 সেকেন্ডে। হয়তো 5 সেকেন্ডে 15 সেকেন্ডে আপনি 4-5টা বাক্য লিখলেন, আর বাকি 30-40 সেকেন্ড লাগলো ওই 4-5টা বাক্য চিন্তা করতে। দেখেন 1 মিনিট আপনি 4টা বা 5টা বাক্য লিখলেন, 5টা বাক্য বলতে লাগবে মাত্র 10 সেকেন্ড। আপনার কিন্তু 2 মিনিট কথা বলতে হবে। তাই আমরা নোটস নিব। আর একটা লেসন যে আমরা নোটস নেওয়াটা শিখিয়ে দিব, যে কীভাবে IELTS স্পিকিংয়ের টপিকের নোটস নিতে হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই 3টে জিনিস যদি মাথায় রাখেন, নাম্বার 1-এর ক্ষেত্রে জাস্ট 2 লাইনের মধ্যে টু দ্য পয়েন্ট আনসার দিবেন। টপিক কার্ডের মধ্যে ট্রাই করেন 10টা ছোট ছোট নোট নেওয়ার, ছোট ছোট নোট নিলেন। লাইক টপিকটা ছিল আ বুক ইউ রেড ইন ইউর চাইল্ডহুড। আপনি প্রথমে ডাইরেক্ট লিখলেন যে বুক, এই বইয়ের উপর আমাকে কিছু বলতে হবে। দেন বইয়ের নাম, ধরেন আমি লিখলাম হ্যারি পটার, রাইটারের নাম J.K. রলিংস। তারপরে লিখলাম যেটা আমি ছোটোবেলায় পড়ছি, তখন আমার বয়স 12 বছর ছিল, 12 ইয়ার্স লিখলেন। ব্র্যাকেটে লিখলেন স্কুল, তারপর লিখলেন বার্থডে গিফট, যে বাবা আমাকে বার্থডে গিফট দিয়েছিল। বইয়ের 5টা বৈশিষ্ট্য ছোট করে লিখে ফেললেন। লাস্টে গিয়ে বইয়ের থিমটা একটা ওয়ার্ড দিয়ে বুঝিয়ে দিলেন। তখন আপনি কিন্তু এই নোটসগুলো দেখে বাক্য বানিয়ে 2 মিনিট কাটাতে পারবেন। এবং 2-ওয়ে ডিসকাশনসে অবশ্যই মাথায় রাখতে হবে গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু একটু লং আনসার। আবার লং আনসার দিতে গিয়ে যদি গ্রামাটিক্যালি ভুল হয়, তাহলে আমি বলবো যে যতটুকু বললে আপনি মনে করেন গ্রামাটিক্যালি মিস্টেক হচ্ছে না, ততটুকুতেই থাকেন। 4 নম্বর টিপস, কিছু ডুজ। IELTS স্পিকিংয়ে যাওয়ার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে একটা পেন্সিল নিয়ে যেতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। পেন্সিল দিয়ে আমাদেরকে জিনিসটা লিখতে হবে। পাসপোর্ট নিতে আমরা একদম ভুল করব না। ফর্মাল ড্রেস আপে যাব এবং খুব স্মাইলি, স্যার যখন আপনি ঢুকলেন, মে আই কাম ইন স্যার, স্যার বললো ইয়েস কাম ইন। আপনি গিয়ে চেয়ারের পাশে দাঁড়াবেন। বসতে বললেই বসবেন। বসতে বললো প্লিজ বি সিটেড, আপনি বসতে বলবেন ইটস সো কাইন্ড অফ ইউ স্যার। স্যার যখন কোয়েশ্চেনগুলো, হোয়াটস ইউর নেম, কোনো ভনিত দরকার নেই, জাস্ট বলবেন মাই নেম ইজ, আমারটা আমি বলছি, মাই নেম ইজ মোহাম্মদ সাব্বির সরকার। এরকম বলা দরকার, মাই নেম ইজ মোহাম্মদ সাব্বির সরকার, ইউ ক্যান কল মি সাব্বির, মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কল মি সাব্বির, এত কিছু না, জাস্ট মাই নেম ইজ সাব্বির। তারপরে বলবে হাউ ক্যান আই আইডেন্টিফাই ইউ, অথবা হাউ ক্যান আই রিকগনাইজ ইউ। তখন আপনি পাসপোর্টটা দিবেন আর বলবেন হিয়ার ইট ইজ স্যার, অথবা হিয়ার ইউ স্যার, হিয়ার ইউ আর স্যার, হিয়ার ইউ গো স্যার। এগুলো হিয়ার ইউ গো, হিয়ার ইউ আর আছে, হিয়ার ইট ইজটা ইউজ করেন মোস্ট ফর্মাল, হিয়ার ইট ইজ স্যার। আবার টেক ইট বলেন না, টেক ইটটা এখানে যায় না, হিয়ার ইট ইজ। আর হাউ ক্যান আইডেন্টিফাই ইউ বললেও অনেকে বলে বাই মাই হেয়ার, বাই মাই আইজ, না, আপনার পাসপোর্ট সম্পর্কে জিজ্ঞেস করেছে। এরপর টেপটা শুরু হয়ে গেলে আপনার এক্সামটা শুরু হয়ে যাবে। এবং এক্সামে মাথায় রাখতে হবে বি স্মাইলি, বি কনফিডেন্ট, এবং নার্ভাস হওয়া যাবে না। মামলিং এই জিনিসটা আনা যাবে না, এটা আমি ডোন্টসে বলবো। ডোন্টসে 3টে জিনিস। নাম্বার 1 মামলিং, রং প্রোনাউন্সিয়েশন করার দরকার না। আমি বলি না ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্টে বলতে হবে, কিন্তু রং প্রোনাউন্সিয়েশন করা যাবে না। আর লাস্ট হচ্ছে বাক্য বেশি কমপ্লেক্স করতে গিয়ে যেন ভুল না হয়ে যায়। সিম্পল বাক্য বলেন, এমন না কমপ্লেক্স বাক্য বললে আপনি অনেক মার্ক পাবেন। সিম্পল বাক্য বলেন, বা যেটা বলবেন শুদ্ধ করে বলার ট্রাই করবেন। যাদের আগামী মাসে বা তারপরের মাসে IELTS পরীক্ষা, জাস্ট এই রুলগুলো ফলো করেন এবং আমাদের লাইভ ক্লাস, সাব্বির দ্য প্রেজেন্টার লাইভ ক্লাসে আসেন। আরেকটা আমাদের যে টপিকটা দেওয়া আছে একটু খুঁজে দেখেন, স্ক্রল করলেই পাবেন। 40টা টপিকের টপিকগুলো দেখেন এবং টপিকগুলোর সলিউশনগুলো দেওয়া হচ্ছে, সেগুলো একটু ফলো করেন। এবং কোনো রকমের প্রবলেমের জন্য আমাদের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করেন, অথবা এই ভিডিওর নিচেই কমেন্ট করেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনার যে বন্ধুরা IELTS পরীক্ষা বা IELTS স্পিকিং নিয়ে যারা টেনশনে আছে, তাদেরকে প্লিজ এখনই আপনি শেয়ার করে দিন, যেন তারাও উপকৃত হয়। আমাদের সাথে থাকুন, বিডি ইয়াংস্টার্সের সাথে থাকুন। সাব্বির দ্য প্রেজেন্টার আজ বিদায় নিচ্ছে। আডিয়াস।